নমস্কার, ৫টা ৫ মিশাল নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। প্রথমেই নজর রাখতে হবে উত্তরপ্রদেশে, তার কারণ ঠিক ১ মাস অর্থাৎ জুনের ১৭ তারিখ রাঙাপানিতে সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা। ১ মাসের মাথায় আজ ১৮ তারিখ জুলাইয়ের আজ আবার দুর্ঘটনা, এবং এই দুর্ঘটনা ডিব্রুগড় এক্সপ্রেসের ফের একবার দুর্ঘটনা। এবার উত্তরপ্রদেশে চণ্ডীগড় থেকে ফিরছিল ডিব্রুগড় এক্সপ্রেস, অসমে যাচ্ছিল, সে সময় গোন্ডায় লাইনচ্যুত হয়ে যায়। চণ্ডীগড় থেকে ছেড়ে ডিব্রুগড় যাচ্ছিল, হেল্পলাইন খোলা হয়েছে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায়। বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা রয়েছে, এখনো পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে, কারণ যারা উদ্ধার করছেন উদ্ধারকারীরাও জানাচ্ছেন যে বেশ কিছু জানলা এবং দরজা মাটিতে গেঁথে গিয়েছে একেবারে। সেখান থেকে কেটে যদি না বার করা যায় তাহলে বোঝা যাচ্ছে না এখনো পর্যন্ত ভিতরে কতজন আটকে রয়েছেন, কি অবস্থা তাদের। ৫ থেকে ৬টি কামরা লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেসে। অ্যাম্বুলেন্স রয়েছে ঘটনাস্থলে, রেস্কিউ টিম রয়েছে। অশ্বিনী বৈষ্ণব তিনি প্রতি মুহূর্তে আপডেট নিচ্ছেন। প্রতিনিধি মৈত্রী আমার সঙ্গে ফোনে রয়েছেন। মৈত্রী, আপডেট কি জানতে পারছি আমরা, কি অবস্থা ওখানকার, কিভাবে অপারেশন চলছে? দেখো, এখনো পর্যন্ত যে জানতে পারছি ইতিমধ্যেই অশ্বিনী বৈষ্ণব তিনি দুর্ঘটনাস্থলে পৌঁছানোর জন্য রওনা হয়ে গিয়েছেন। তিনি লখনৌ বাই এয়ারে যাচ্ছেন এবং লখনৌ থেকে বাই রোড তিনি দুর্ঘটনাস্থল অর্থাৎ গোন্ডায় তিনি পৌঁছবেন। তিনি সন্ধ্যে ৭টা থেকে ৮টার মধ্যে পৌঁছে যাবেন। ইতিমধ্যেই রেলের সমস্ত শীর্ষ আধিকারিকেরা, ডিআরএম সহ অন্যান্য শীর্ষ আধিকারিকেরা পৌঁছে গিয়েছেন। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আধিকারিকেরা পৌঁছেছেন, এনডিআরএফ পৌঁছে গিয়েছে এবং উদ্ধার কার্য শুরু করছে। রেল সূত্রে আমরা যেটা জানতে পারছি অন্ততপক্ষে ১২টি বগি লাইনচ্যুত হয়েছে, এবং তার মধ্যে সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি অন্ততপক্ষে ৩টি বগি সেটি এমন অবস্থায় রয়েছে যে তার দরজা এবং জানলা খোলা যাচ্ছে না। ফলে সেই বগিগুলোকে বের করা গেলে বা সেই বগিগুলোকে টেনে বের করা গেলে বোঝা যাবে যে তার ভেতরে থাকা যাত্রীদের কি অবস্থায় তারা রয়েছেন, অর্থাৎ হতাহতের সংখ্যা সুনির্দিষ্টভাবে জানা যাবে সেই বগিগুলিকে রিকভার করতে পারার পরে। ইতিমধ্যেই রেলের সমস্ত শীর্ষ আধিকারিকরা এবং যারা রেলের ইঞ্জিনিয়ার রয়েছেন এবং উদ্ধারকারীরা রয়েছেন তারা উদ্ধার কার্য শুরু করেছেন। এখনো পর্যন্ত প্রাথমিকভাবে উত্তরপ্রদেশ পুলিশের তরফ থেকে, উত্তরপ্রদেশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে অন্ততপক্ষে ২৫ জন আহত এবং ২ জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। তবে হতাহতের সংখ্যা আরো বাড়বে বলেই কিন্তু রেল কর্তৃপক্ষের তরফ থেকে আশঙ্কা করা হচ্ছে। এখনো পর্যন্ত কি স্পষ্ট করা হয়েছে ঠিক কিভাবে এ ঘটনা ঘটতে পারে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু এই বিষয়ে রেলের তরফ থেকে তারা এখনো পর্যন্ত কোনো সম্ভাবনার কথা তারা প্রকাশ করতে পারেনি। তারা যেটা বলছেন যে প্রাথমিকভাবে তাদের লক্ষ্য যারা আহত, দুর্ঘটনার কবলিত যারা রয়েছেন তাদেরকে উদ্ধার করা এবং যাতে বেশিরভাগ মানুষকে জীবিতভাবে উদ্ধার করা যায় সেই দিকে তারা এখন লক্ষ্য দিচ্ছেন। এবং আর কিছু সময়ের মধ্যে কি কারণ ঘটে থাকতে পারে এই দুর্ঘটনার সেই কারণও সামনে আসবে। ফলে তারা অপেক্ষা করছেন, একদিকে উদ্ধার কার্য যখন শুরু হচ্ছে অন্যদিকে তখন প্রাথমিকভাবে কি কারণ উঠে আসছে সেটাও তারা অ্যাসার্টেন করবেন তারা। ধন্যবাদ। উত্তর পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক পঙ্কজ সিং, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। এই দুর্ঘটনার ছবি যখন আমাদের কাছে এলো, যখন খবর পেলাম আমরা এই ঘটনা ঘটেছে, কি বলছেন পঙ্কজ সিং সে সময় আমাদের কি জানিয়েছিলেন শুনুন। ये 14:37 की घटना है। जो प्राइमरी इन्फॉर्मेशन हम लोगों को मिली है उसके हिसाब से 4 से 5 कोच डिरेल हुए हैं जो पटरी से उतरे हैं, और राहत बचाव की जो टीमें हैं वो रेलवे की वो साइड पे पहुंच गए हैं, मेडिकल वैन साइड पे पहुंच गई है, जो हमारे डॉक्टर्स हैं वो साइड पे पहुंच गए हैं। हमारी पहली प्रायोरिटी है कि जल्द से जल्द जो है वहाँ राहत के बचाव का कार्य पूरा किया जाए। চণ্ডীগড় থেকে ছেড়েছিল ট্রেন, যাচ্ছিল ডিব্রুগড়ে, গোন্ডার কাছে লাইনচ্যুত। 4 থেকে 5টি কামরা এদিক ওদিক হয়ে যায়, বেলাইন হয়ে যায়। এখনো পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, হতাহতের সংখ্যা বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। अरे
ঠিক এই রকমই ছবি আমরা মাসখানেক আগে দেখেছিলাম। ঠিক 1 মাস আগে এরকমই একটা ছবি দেখেছিলাম। যারা ট্রেন থেকে কোনো মতে বেরিয়ে এসেছেন, প্রায় লাইনের উপরেই বসে পড়েছেন, হতবাক তারা, ঘটনার আকস্মিকতা কাটাতে পারছেন না, ট্রমার মধ্যে রয়েছেন। বাকিরা চেষ্টা করছে প্রাণপণ যাতে ভিতরে যারা রয়েছেন তাদের বের করে আনা সম্ভব হয়। ঠিক মাসখানেক আগেই এই ছবি দেখেছিলাম আমরা রাঙাপানিতে। আর তারপর ঠিক 1 মাস 1 দিনের মাথায় আবার একবার রেল দুর্ঘটনা। স্টেশনে যে টয়লেট আছে সেই টয়লেট ব্যবহার করতে পয়সা দিতে হয় না, দিতে হয় না। কিন্তু যদি কেউ পয়সা চায়, হ্যাঁ চায়। হাওড়া স্টেশনে ঠিক এরকমই ঘটনা ঘটলো এক মহিলার সঙ্গে। দেখুন, এখানে মহিলা শৌচালয়ের সামনে লেখা আছে নিঃশুল্ক, তুমি টাকা নিতে পারো না। নিয়েছো তো? প্রত্যেকের থেকে নিচ্ছ, কেন নেবে? তুমি লোককে লুট করছো এইভাবে। একদম সত্যি কথা বলছি। যদি আধ ঘন্টা এখানে ছেড়ে দিয়া যায়, সব লেডিসরা যেতে পারবে। জিজ্ঞেস করো তো, লেডিসদেরই জিজ্ঞেস করো। 1 ঘন্টা তাহলে কন্ট্রাক্টরকে কেস করা হবে, কন্ট্রাক্টরের কেস রেল সরিয়ে দেবে। একদম সরাবে না, তোমার ইয়ে আছে, একদম গায়ে হাত দেবে না। এই যে মারছে মারছে, দেখুন মারছে, গায়ে হাত তুলছে, দেখেনি? রেল তোমাকে তো স্টেশন মাস্টার এসে বারণ করে দিয়ে গেছে না? দেখো, তোমাকে তার জন্য কন্ট্রাক্টর রেখেছে। কন্ট্রাক্টর রেখেছে। ভিডিওটা বন্ধ করো। কোনো ভিডিও বন্ধ হবে না, গায়ে হাত তুলবে না। তাহলে আমি কিন্তু আরেকটা কেস দিয়ে আসবো এক্ষুনি রেল পুলিশকে যে আপনি গায়ে হাত তুলছেন। ছেলে হোক বা মেয়ে, এখানে মহিলা শৌচালয়ের সামনে লেখা আছে নিঃশুল্ক। যার সঙ্গে এই ঘটনা ঘটেছে, যার সঙ্গে এই ঘটনা ঘটেছে আমাদের সামনে, আমাদের ক্যামেরার সামনে তিনি কি বলছেন শুনুন। কেন নেবে? তুমি লোককে লুট করছো এইভাবে। গত 14ই জুলাই যখন আমি ওখান দিয়ে যাচ্ছিলাম, আমি শৌচাগারের দিকে যেতে চাই, তখন আমার থেকে টাকা চাওয়া হয়। মহিলা শৌচাগার এবং ছেলেদের শৌচাগার দুটোরই ওপর পাশে রেলের বোর্ডে লেখা আছে যে প্রস্রাব নিঃশুল্ক। প্রত্যেকটা ব্যক্তির থেকে 5 টাকা করে নেওয়া হয়। তখন আমি যখন এর প্রতিবাদ করি, উনি আমাকে মারতে আসেন। এর আগেও ওনার সাথে আমার এই ধরনের ঘটনা হয়েছে, ওই একই জায়গায় আমার গায়ে হাত তোলা হয়েছে, মারধর করা হয়েছে। তখন আমি এই লিখিত অভিযোগটি জানিয়েছি। আমি চাই রেল এমন কঠোর ব্যবস্থা নিক যেন বাংলার কোনো শৌচাগারে এইরকম ভাবে এই অন্যায় তোলাবাজি বন্ধ হোক। সোমনাথ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে। সোমনাথ, কি পদক্ষেপ করেছে রেল? হ্যাঁ দেখো অতনুদা, তারপরে মহিলা যখনই এই বিষয়টা তিনি ছবি তুলতে যায় বা প্রতিবাদ করে, তারপরেই তার উপরে চড়াও হয়। ওই যে মহিলা ওখানে কর্মরত ছিলেন সেই মহিলা তার উপরে চড়াও হয়। তারপরে তিনি রেলের কর্তৃপক্ষ কাছে, রেলের আধিকারিকদের কাছে যান এবং সেখানে লিখিত একটা অভিযোগ জানায়। তারপর ওনাকে রেলের তরফ থেকে জানানো হয় যে ওখানকার ঠিকাদার ছিলেন সেই ঠিকাদারকে 25,000 টাকা জরিমানা করা হয়েছে এবং আইনত ব্যবস্থা নেওয়া হবে। অতনুদা, ধন্যবাদ। দেখা যাক এবার কি ব্যবস্থা হয়, কারণ এই ধরনের কাজ কোনো মতেই মেনে নেওয়া যায় না। এবং শুধুমাত্র ঠিকাদার সংস্থা কেন, যিনি এই রকম ব্যবহার করছেন তার বিরুদ্ধে পরবর্তীতে ওই ঠিকাদার সংস্থা কোনো পদক্ষেপ করে কিনা নজর থাকবে। তুমি তোমাকে তার জন্য কন্ট্রাক্টর রেখেছে। কন্ট্রাক্টর রেখেছে। और ये धोनी की हुई जीत। দিনভর আমাদের নজর ছিল মালদায়, কারণ মালদার মালিক চকে
বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ বিভ্রাট নিয়ে বিক্ষোভ দেখানো হলো এবং সেই বিক্ষোভে এমন পরিস্থিতি তৈরি হলো, রক্ত ঝরল, পুলিশ আধিকারিক তিনিও আহত হলেন। এরপর বিদ্যুৎ মন্ত্রীর বিবৃতি আমাদের কাছে এসে পৌঁছলো। কেন ওখানে বিদ্যুৎ বিভ্রাট, কি রয়েছে বিবৃতিতে, চট করে আপনাদের একবার দেখাতে চাই। বিবৃতি আমাদের কাছে এসেছে মানিকচকের এনায়তপুরের ঘটনা সম্পর্কে, যেখানে বিদ্যুৎ মন্ত্রী লিখছেন অত্যন্ত দুঃখজনক ঘটনা। বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস লিখছেন এবং লিখছেন সেখানে মাত্র 3টি টাওয়ার বসানোর কাজ বাকি রয়েছে। মালদা পাওয়ার গ্রিড থেকে মানিকচক পর্যন্ত 132 kV লাইন করার জন্য 89টি টাওয়ারের মধ্যে থেকে 86টি হয়ে গেছে। মাত্র 3টি টাওয়ার বসানো নিয়ে সমস্যা। এবার মুশকিল হচ্ছে কেন সমস্যা, এই 3টি টাওয়ার বসানোর কাজ বাকি রয়েছে মালদার ইংলিশ বাজারে এবং মন্ত্রী বলছেন ইংলিশ বাজারে কিছু স্থানীয় মানুষের অসহযোগিতার জন্য 3টি টাওয়ার বসানোর কাজ সম্পন্ন করা যাচ্ছে না এবং 10 মাস ধরে বিদ্যুৎ দপ্তর পুলিশ প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু বসানো সম্ভব হচ্ছে না। এবং বিদ্যুৎ মন্ত্রী আশ্বাস দিচ্ছেন আগামী 15 দিনের মধ্যে অন্যান্য জায়গার মতো ওই জায়গাতেও উন্নত মানের বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে। কিন্তু তার আগের ছবিটা একবার দেখে নিই আপনাদের। কিছুক্ষণ আগে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের এই বিবৃতি এসে পৌঁছালো, যেখানে তিনি বলছেন যে 3টি টাওয়ার বসানোর কাজ সম্পন্ন হলেই সব ব্যবস্থার সমাধান হয়ে যাবে। কিন্তু তার আগের ছবি, আজ দিনভর কিভাবে উত্তপ্ত হয়ে রইল, রাজ্য সড়ক অবরোধ করে সেখানে আগুন জ্বালানো হলো। এরপরে যখন পুলিশ সেখানে পৌঁছলো তখন পুলিশের সঙ্গে হাতাহাতি, রীতিমতো খণ্ডযুদ্ধ, পুলিশের গাড়ি নয়নজুলিতে ফেলে দেওয়া হলো। এরপর আরো বাড়তি বাহিনী গেল। ততক্ষণে একজন পুলিশ আধিকারিক ততক্ষণে এক পুলিশ আধিকারিক আহত, রক্ত ঝরল পুলিশের। পুলিশ এবার শুরু করলো অ্যাকশন এবং বেশ কয়েকজন আহত। স্থানীয়রা দাবি করলো পুলিশ গুলি চালিয়েছে, পুলিশ তা অস্বীকার করলো। এখনো প্রচুর পুলিশ মোতায়েন করে রাখা রয়েছে এলাকায়। এরকম ঘটনা ঘটা উচিত ছিল না। এটা ঠিকই যে প্রচন্ড গরম চলছে, তার মধ্যে ঘন ঘন যদি বিদ্যুৎ বিভ্রাট হয়, সাধারণ মানুষের কষ্ট হয়। সেই কষ্টের জন্য আইন যদি নিজের হাতে তুলে নেয় তাহলে কিন্তু আইন ব্যবস্থা বলে আর কিছু থাকবে না। পুলিশ যে গুলি চালিয়েছে, আমি অন্তত পক্ষে ব্যক্তিগতভাবে এই গুলি চালানোটাকে সাপোর্ট করি না, তবে কোন পরিপ্রেক্ষিতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছে সেটাও একটা ভাবার বিষয় আছে এবং সেটা তদন্ত হওয়া উচিত। একের পর এক যেভাবে পুলিশের উপর হামলা, পুলিশের উপস্থিতিতে আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা ঘটছে, এই ঘটনাগুলো আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে রাজ্য প্রশাসনের উপরে, পুলিশ প্রশাসনের উপরে বাংলার সাধারণ মানুষের বিশ্বাস আর নেই। বিশ্বাস একদম তলানিতে, ভরসা একদম তলানিতে, এবং তার ফলে এই ধরনের ঘটনা ঘটছে। আর তার সাথে একে বিদ্যুতের মাসুল বেশি অন্যান্য রাজ্যের তুলনায়, তার উপরে বারংবার লোডশেডিং, লাইট না থাকা নিজের গ্রামীণ এলাকাগুলোতে মানুষকে অধৈর্য করে দিচ্ছে। এবং এইভাবে যে ট্রিগার হ্যাপি পুলিশ, যে পুলিশ শেখ শাহজাহান, সাদ্দাম এদেরকে দেখলে পরে লুটিয়ে পড়ে মাটিতে গড়াগড়ি খায়, সেই পুলিশ বন্দুকে হাত দিচ্ছে, তো ভাবা যায় না। সরাসরি নন্দীগ্রামের ছবি দেখব। নন্দীগ্রাম থেকে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বক্তব্য। দিন যাতে ভারতীয় জনতা পার্টি পোলিং এজেন্ট বসাতে না পারে, ভোট করতে না পারে, এমনকি পাপিয়া সুলতানা বলে একজন আইপিএস বয়ালে গিয়ে নিরপরাধ বিজেপি ভোটারদেরকে পর্যন্ত গ্রেপ্তার করে এনে ভোট দিতে দেয়নি, গাছে উঠে পড়েছে বিজেপিকে তাড়াতে। যে ধরনের অত্যাচার 25শে মে পুলিশের দেখেছি আমরা দেখেছি রথিবালা আড়ির মৃত্যুর পরে প্রধান অন্যতম অভিযুক্ত খোকন সিটকে জনগণের চাপে পুলিশ গ্রেপ্তার করে আনে। আল রাজিদের নেতৃত্বে 25টা মোটর সাইকেলে
50 জন জঙ্গি গুন্ডা তারা এসে থানা থেকে তাকে কাড়িয়ে নিয়ে চলে যায়। এখানকার পুলিশের অফিসারদের প্রত্যক্ষ মদতে, যা সিসিটিভি ফুটেজে ধরা আছে। তারপরেও নন্দীগ্রামে আপনারা জোট বেঁধে 8200 ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা ব্যানার্জির প্রতিনিধিকে আপনারা হারিয়েছেন। আমি আপনাদেরকে প্রণাম করি। আপনাদের এই হার না মানার যে লড়াই, স্বাধীনতার আগে নন্দীগ্রামে ব্রিটিশের অফিসাররা আসতে ভয় পেত, বলতো দারোগা পুরানো নন্দীগ্রাম। স্বাধীনতার আগে নন্দীগ্রাম থানা থেকে ব্রিটিশের দারোগাদের, পুলিশদের, আপনাদের যারা পূর্বপুরুষ তারা তাড়িয়েছিলেন অত্যাচারী ইংরেজদের বিরুদ্ধে। পরবর্তীকালে সুদীপ্ত তেওয়ারির আত্মত্যাগ, নন্দীগ্রাম আন্দোলন, উন্নয়ন আন্দোলন, তার পরবর্তীকালে নন্দীগ্রামে কৃষির জমি রক্ষার জন্য বশ্যতা বিরোধী সংগ্রাম। সবার নজর ছিল আজ সুপ্রিম কোর্টে, তার কারণ সুপ্রিম কোর্টে আজ শুনানি ছিল নিট নিয়ে। নিটের সম্পূর্ণ ফল প্রকাশের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কবে না শনিবার, শনিবারের মধ্যে ফল প্রকাশের নির্দেশ নিটের। কি হলো আজ সুপ্রিম কোর্টে, কি পর্যবেক্ষণ, কি বল সুপ্রিম নির্দেশ কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে পড়ুয়ার পরিচয় গোপন রেখে নম্বর প্রকাশ করতে হবে। সেটাই বা কিভাবে সম্ভব জানবো। নয়াদিল্লি থেকে মৈত্রী প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। মৈত্রী, অথবা দেখো আজকে দীর্ঘক্ষণের যে সওয়াল জবাব চলে, আজকে মূলত নিট মামলায় প্রধান বিচারপতির এজলাসে শুনানি চলে এবং দীর্ঘক্ষণ ধরে সেই মামলার প্রশ্নোত্তর পর্ব চলে। সেখানে একদিকে যখন যারা দ্বিতীয়বার নিট পরীক্ষার যারা হয়ে যারা সওয়াল করছেন, সেখানে যখন এই প্রশ্ন তোলা হয় যে নিটের যে 24 লক্ষ পড়ুয়া পরীক্ষা দিয়েছেন, প্রায় 24 লক্ষ পড়ুয়া, তাদের সবার রেজাল্ট প্রকাশ্যে আনা হোক। যতক্ষণ না সেটা প্রকাশ্যে আসছে ততক্ষণ এটা বোঝা সম্ভব নয় যে কোথায় কোন সেন্টারে সব থেকে বেশি সংখ্যক পড়ুয়া হঠাৎ করে ভালো নাম্বার পেয়েছেন বা সেখানে সার্চ হয়েছে কিনা। ইতিমধ্যেই আমরা জানি যে এনটিএর তরফ থেকে সুপ্রিম কোর্টের যে বেশ কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নের জবাবও এফিডেভিট আকারে জমা দেওয়া হয়েছে, টাইমলাইন জমা দেওয়া হয়েছে। সেই প্রশ্ন, সেই যে সমস্ত জবাব দেওয়া হয়েছে এনটিএর তরফ থেকে, সেই সমস্ত জবাবেরও কিন্তু বিশ্লেষণ আজকে সুপ্রিম কোর্টে করা হয়। একেবারে চুলচেরা বিশ্লেষণ হয়। গোটা যে আর্গুমেন্ট রয়েছে সেই আর্গুমেন্ট শোনার পরই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তিনি বলেন, তিনিও সহমত পোষণ করেন যে নিটের ফলাফল প্রকাশ করা দরকার। কিন্তু এতদিন পর্যন্ত নিটের ফলাফল কিভাবে প্রকাশ হতো? নিট ইউজির ফলাফলের ক্ষেত্রে পড়ুয়াদের একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হতো এবং তারা নিজেদের নামে লগ ইন করে তারা নিজেদের রেজাল্টটা দেখতে পেতেন। কিন্তু তারা অন্য কোনো পড়ুয়ার রেজাল্ট, তাদের যদি রেজিস্ট্রেশন নাম্বার না জানা থাকতো, তারা জানতে পারতেন না। এবার নির্দেশ দেওয়া হয়েছে যে এই প্রত্যেকের ইরেসপেক্টিভ অফ তাদের রোল নাম্বার তাদের রেজাল্ট প্রকাশ করতে হবে। কিন্তু সেখানে পড়ুয়াদের যেহেতু পরিচয় প্রকাশ করাটা তার একটি সেন্সিটিভ ইনফরমেশন, সেই কারণে পড়ুয়াদের নাম গোপন রেখে তাদের রোল নাম্বার এবং সেন্টার সেটা দিয়ে কোন সেন্টারে কতজন পড়ুয়া কি নাম্বার পেয়েছে সেটা প্রকাশ করতে বলা হয়েছে এবং শনিবার বেলা 12টার মধ্যে এনটিএ কে সেই প্রায় 24 লক্ষ পড়ুয়ার সেই রেজাল্ট প্রকাশ করতে হবে। ধন্যবাদ। এবার হাইকোর্ট চত্বরের খবর। হাইকোর্ট চত্বর থেকে খবর, ডিএলএড প্রশিক্ষণে আর কোনো বাধা নেই। ডিএলএড প্রশিক্ষণে বাধা নেই। 2014 টেট উত্তীর্ণরা তারা ডিএলএড কোর্স করতে পারবেন। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, ডিএলএড প্রশিক্ষণের ক্ষেত্রে কোনো বাধা নেই 2014 টেট উত্তীর্ণদের। সেক্ষেত্রে বিচারপতির কি পর্যবেক্ষণ
জানবো, আমার সঙ্গে রয়েছেন অর্ণব, প্রতিনিধি অর্ণব। দেখো, 2014 সালে প্রাথমিক টেস্ট এবং সেই প্রাথমিক টেস্ট থেকে যারা উত্তীর্ণ হয়েছিলেন তাদের মধ্যে দুটো নিয়োগ প্রক্রিয়া হয়, একটি 2016 এবং অন্যটি 2020 সালে। কিন্তু নিয়ম হচ্ছে, আমরা দেখা যাচ্ছে পরিসংখ্যানে যে 42,000 যে প্রাথমিক শিক্ষক নিযুক্ত হয়েছিলেন তার মধ্যে একটা বড় অংশ ছিল প্রশিক্ষণহীন, যাদের কোনো ট্রেনিং ছিল না। এই প্রশিক্ষণহীনরা চাকরিতে যোগদান করেন 2017 সালে। নিয়ম বলছে 5 বছরের মধ্যে তাদের ডিএলএড অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন এই 2 বছরের প্রশিক্ষণে কোর্স সম্পূর্ণ করতে হবে। এই কোর্স সম্পূর্ণ না করা হলে রাইট টু এডুকেশন অ্যাক্ট, আমাদের দেশের যে শিক্ষার অধিকার আইন অনুযায়ী একজনকে প্রকৃতপক্ষে প্রাথমিক শিক্ষক বলা যায় না। সংশ্লিষ্ট বিভিন্ন জায়গার সাব ইন্সপেক্টর স্কুল যারা রয়েছেন, প্রাথমিক শিক্ষকদের তাদের ডিএলএড কোর্স করার জন্য নাম পাঠানো হলেও প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের ভর্তি করতে দিচ্ছিল না। 2021-22 থেকে বারবার অনুনয় বিনয়ের চিঠি চাপাতি হয়, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের অবস্থান ছিল 2009 যারা উত্তীর্ণ হয়েছেন বা এই সিলেকশন প্রসেসে তাদেরকে একমাত্র ইন সার্ভিস কর্মরত প্রাথমিক শিক্ষক হিসেবে তাদের প্রশিক্ষণ করার সুযোগ দেওয়া হবে, 2014 নয়। আজকে সন্তোষ মণ্ডল সহ একাধিক জনের প্রাথমিক শিক্ষকের মামলার প্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহা এই এমবার্গো তুলে দিল এবং 2014 সালে টেট উত্তীর্ণ যারা হয়েছেন তাদের প্রশিক্ষণ করার সুযোগের নির্দেশ দিল এবং 20 জুলাই যে বর্তমান যে শিক্ষাবর্ষ শুরু হচ্ছে সেখানেই তারা ডিএলএড কোর্স করতে পারবেন, ভর্তি হতে পারবেন এবং সেক্ষেত্রে এনওসি যে প্রশ্নটি আসে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছ থেকে নেওয়ার, সেটাও তারা দেবেন। এই নির্দেশ শিক্ষামন্ত্রী অমৃতা সিনহা দিলেন। তাতে হাজার হাজার প্রাথমিক শিক্ষক যারা প্রশিক্ষণহীন হিসেবে নিযুক্ত হয়েছিলেন আমাদের রাজ্যে তারা সুবিধা পেলেন এবং অনেকেই এতে উপকৃত হবে। কিন্তু টেট 2014 উত্তীর্ণদের ক্ষেত্রে ডিএলএড ভর্তির একটা বাধা, আইনি বাধা দূর হলো বিচারপতি অমৃতা সিনহার আজকের নির্দেশ। ধন্যবাদ।